কই হে অবিনাশ, আরে কখন থেকে বসে আছি, এই বিশুর তো দেখাই নেই। কখন আসবে সে? অবিনাশ চায়ের কাপে একটা চুমুক দিল, তারপর চায়ের দোকানের লম্বা বেঞ্চের ওপরে চায়ের কাপটা রেখে বলল, ঠাকুরমশাই, বলেছিলাম তো সকাল সকাল চলে আসতে। তাছাড়া বিশু তো আর ঘরে থাকা ছেলে নয়, বাড়িতে ফিরেছে যখন বেশ কিছুদিন এখানেই থাকবে, কিন্তু এখনো আসছে না কেন কে জানে। বিশুর একটা বিয়ে দিতে পারলে ভালো হতো, তাহলে ঘরে অন্তত মন টেকত। না হলে ওই আমার মতো কখন কোথায়। ওই তো ওই তো মনে হয় আসছে। নারায়ণের কথায় অবিনাশ সামনের দিকে তাকিয়ে দেখল, মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে বিশু। সকাল সকাল স্নান করেছে সে। আজ বোধহয় স্নান করে চুলে তেল ঘষে তারপর বাইরে বেরিয়েছে। ওদের দুজনকে দেখতে পেয়ে বিশুর মুখে হাসি ফুটে উঠল। বিশুকে দেখে অবিনাশ স্বস্তি পেল। ভাগ্যিস এসে পড়েছে, না হলে আবার বিশুকে ডাকতে লোক পাঠাতে হতো। বিশুর জন্যই তো ঠাকুরমশাইকে সকাল সকাল চায়ের দোকানে ডাকা। বিশু ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে উঠলে যা সব কাণ্ড করে, তাতে ঠাকুরমশাই মাঝে মাঝে অস্বস্তিতে পড়ে যায়। কই রে বিশু, আরে এদিকে আয়, এদিকে আয়। আমি ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ঠাকুরমশাইয়ের ঘরের দরজা বন্ধ। তখনই মনে পড়ল যে ঠাকুরমশাইয়ের তো বাড়িতে থাকার কথা নয়। আপনারা তো আবার এমন সময় চায়ের দোকানেই বসেন, একদম ভুলে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমাদের গ্রামটাকেই ভুলে গেছিস, তাই এখানে যে এসে পড়েছিস সেটাই অনেক। গ্রামের কথা ভুলে যাওয়া কি অত সহজ ব্যাপার নাকি ঠাকুরমশাই? আরে গ্রাম হলো মায়ের মতো, এই মাটিতেই তো জন্ম। এখানে ওখানে ঘুরে বেড়াতে ভালো লাগে তাই বেরিয়ে পড়ি, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে, তাই না? এই যে ফিরে এলাম, এখন মাসখানেক এখানেই থাকবো। অবিনাশ চায়ের দোকানের নিমাইকে আরেকটা চা দিতে বলল, তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কোথায় গেছিলি? এইবার গিয়েছিলাম মালদার কাছে। এখানে একটা গ্রামের কাছে একটা জায়গায় একজন চেনা লোক রয়েছে, তার কাছে গিয়ে কয়েকদিন সেই গ্রামের আশপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম। তবে ঘুরতে ঘুরতে যে এতদিন কেটে যাবে সেটা বুঝতে পারিনি। তবে অবিনাশ কাকা, সেইখানে একটা ঘটনা ঘটেছিল বুঝলে। যদি ঠাকুরমশাই আর তোমার আপত্তি না থাকে তাহলে সে কথা বলতে পারি। এই কথায় অবিনাশ আর নারায়ণ দুজনেই একটু অবাক হয়ে তাকালো বিশুর দিকে। বিশু যখন বলেছে একটা অদ্ভুত কথা আছে, তখন সেটা সত্যিই অদ্ভুত। দুনিয়াতে বিশুদের মতো মানুষ খুব কমই আছে, তারা আবার সহজে কোনো কিছুতে অবাক হয় না। বছর দুয়েক আগেরই কথা, সেবার যখন গ্রামে আগুন লাগলো, বিশুর খড়ের চাল আগুনে পুড়ে গেল। বিশু সেদিন বাড়িতে ছিল না, পাশের গ্রামে কি একটা কাজে গিয়েছিল। পরদিন গ্রামে ঢুকতেই তার সঙ্গে দেখা হলো গ্রামের নিত্যানন্দের সাথে। আরে বিশু, সর্বনাশ হয়ে গেছে, তোর বাড়ির ঘরের চাল একেবারে পুড়ে গেছে। কোথায় গিয়েছিলি তুই? আমরা অনেক চেষ্টা করলাম বুঝলি, কিন্তু ততক্ষণে সব শেষ। অন্য কেউ হলে তখনই হয়তো মাটির রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়ে দুঃখ করতে শুরু করত, কিন্তু বিশু বলল, আগুন লেগেছে যখন তখন তো পুড়বেই, ও কিছু হয়নি। এমনিতেই ঘরের চাল বদলাবো ভাবছিলাম কয়েকদিন ধরে, তা ভালোই হয়েছে। নিত্যানন্দ অবাক হয়ে তাকিয়েছিল। তখন অবিনাশ অবাক হয়ে প্রশ্ন করল, অদ্ভুত কথা তো, সেটা কেমন? তোর আবার অদ্ভুত বলে মনে হয়? কিন্তু বিশু, তোর তো মনে হয় পৃথিবীতে সব কিছুই অতি স্বাভাবিক। বিশু আর যাই করুক, নারায়ণের সামনে সহজে প্রত্যুত্তর কিন্তু করে না। যতই হোক, নারায়ণ ভট্টাচার্য এই গ্রামের ঠাকুর মশাইয়ের নামে পরিচিত। একসময় তন্ত্রমন্ত্র সাধনা করত, তবে এখন সেই সমস্ত কিছু থেকে দূরে গ্রামের নিজের বাড়িতে নিজের মতোই থাকে। সে কারণেই হয়তো সবাই তাকে একটু মেনে চলে। না ঠাকুরমশাই, মিথ্যে কথা বলছি না। এইবার সেই গ্রামে গিয়ে আমি একটা অদ্ভুত ব্যাপার জানতে পেরেছি। না না, জানতে পেরেছি বললেও ভুল হবে। গোটা রাত তো আমি সেখানেই ছিলাম, একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারলাম। এবার কিন্তু অবিনাশ আর নারায়ণ দুজনেই চা শেষ করে বিশুর দিকে তাকালো।
নিমাই ততক্ষণে আরেক কাপ চা দিয়ে গেছে। সেই চায়ের কাপ নিয়ে বিশু বলল, ঠাকুরমশাই, অবিনাশ কাকা, আমি যে বাড়ি থেকে মাঝে মাঝে বেরিয়ে পড়ি সে কথা তো সকলেই জানে। এবার প্রায় মাস 6 আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মালদার কাছে যাব বলে। সেখানে আমার একটি চেনা লোক আছে। সে একবার আমাদের গ্রামে এসেছিল। এই গ্রামে কিন্তু সাধারণত কেউ আসে না, তবে সে এসেছিল আমার কথায়। গ্রাম ঘুরিয়েছিলাম তাকে, প্রায় বছর 1.5 আগেকার কথা। তোমাদের মনে আছে কিনা জানি না, তাই এবার গেলাম তার কাছেই। তার বাড়িতে পৌঁছতে কিন্তু বেশ কষ্ট হলো, তবে তাদের গ্রামটা বেশ সুন্দর। বিশু চায়ের কাপে চুমুক দিয়ে চাটা শেষ করল, আর ঠিক তখনই ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টি। এতক্ষণ ধরে আকাশটা কালো মেঘে জমেছিল। বৃষ্টি নামতেই সবাই যে যার মতো ছুটল। নিমাইয়ের দোকানের সামনে কয়েকজন এই সময় বসে চা খাচ্ছিল, তবে তাদের বাড়ি একটু কাছাকাছি। তারা যে যার মতো ছুটে বাড়ির দিকে চলে গেল। কিন্তু নারায়ণ, অবিনাশ আর বিশুর বাড়ি কিন্তু গ্রামের ভিন্ন ভিন্ন জায়গায়। তাই তারা হুড়মুড় করে ব্রেঞ্চটা ছেড়ে নিমাইয়ের দোকানের পেছনের দিকে যে ছোট মতো ঘুমটি রয়েছে সেই ঘুমটির মধ্যে গিয়ে ঢুকল। সকাল থেকে বারবার মনে হচ্ছিল বৃষ্টি নামবে। পাশের গ্রামে শুনেছি জল উঠেছে, আমাদের গ্রামেও যদি জল উঠে যায়। বর্ষার সময় একটাই তো ভয় ঠাকুরমশাই, আর একদিন টানা বৃষ্টি হলে আমাদের গ্রামেও জল উঠতে শুরু করবে। নদীর পাড়ে সকালে গিয়েছিলাম, আর ভেঙে পড়তে শুরু করেছে এর মধ্যে। এই সব কথায় তারা বেশ কিছুটা মগ্ন হয়ে রইল। বিশু যে কিছু একটা বলতে শুরু করেছিল সেটা ভুলেই গেল দুজনে। নারায়ণও কিছু বলল না। ঘুমটির ভেতরে লম্বা টানা বেঞ্চের ওপর পাশাপাশি 3 জনে বসে বাইরের দিকের বৃষ্টি দেখতে লাগল। একসময় অবিনাশ বলে উঠল, আরে বিশু, তুই কি একটা বলবি বলছিলি না? আজ না হয় থাক, আজ আর ভালো লাগছে না, অন্য একদিন বলবো। আচ্ছা, গ্রামের অবস্থা এখন কেমন অবিনাশ কাকা? এখন কথাটা মনে হয়েছে যখন, এখনই বলে ফেল না বিশু। বিশু চুপ করল। বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে বলতে শুরু করল, তাহলে শুনুন, গ্রামের নাম যতদূর মনে পড়ছে ভবচরণপুর। মালদার একদম ভেতরের দিকে এই গ্রাম। রেল স্টেশন থেকে নেমে প্রথমে বাসে করে পাকা রাস্তা ধরে অনেকটা যেতে হয়, তারপর সেখান থেকে ভ্যানে করে মাটির রাস্তা ধরে অনেকটা ভেতরের দিকে। আস্তে আস্তে শহর ছাড়িয়ে মফস্বল এবং মফস্বল ছাড়িয়ে গ্রামের দিকে পৌঁছলে এই ভবচরণপুর পাওয়া যায়। তবে গ্রামের বাইরের দিকে একটা মস্ত বড় দিঘি আছে। সেই দিঘির জন্যই গোটা গ্রামটা বেশ ভালো লাগে। সে যাই হোক, সেসব কথা না বললেও চলবে। গ্রামে অবতরণ করে আমি যার বাড়ি গিয়েছিলাম তার নাম জগদীশ। জগদীশ সেখানেই গ্রামের এক চালের আড়তে কাজ করে। গ্রামের লোকেরা ধান তুলে সেই আড়তে নিয়ে যায়, সেখানে ধান বাছাই করে চাল তৈরি হয়। সেই চাল শহরের দিকে যায়। ভবচরণপুরের বাস স্ট্যান্ড পর্যন্ত আমি গিয়েছিলাম, সেখানেই আমায় নিতে এসেছিল জগদীশ। রিকশায় করে দুজনে চলতে চলতে ভবচরণপুরের কাছাকাছি গিয়েছি, এমন সময় জগদীশ বলল, এই বিশু, আমি শুনেছি তুই নাকি কোনো কিছুতেই বিশ্বাস করিস না। তোদের গ্রামের 2-1 লোকেরাও বলেছে, তাছাড়া আমারও মনে হয়েছে। তবে আমাদের গ্রামে যখন যাবি, গ্রামে কিন্তু একটা জিনিস আছে, সেটা যদি দেখতে পাস তাহলে বুঝবো তোর সত্যিই কোনো কিছুতে ভয় করে না। কি ব্যাপার বলতো, তোদের গ্রামে কি আছে? আর তুই তো বলেছিলি যখন এখানে আসবো তখন একটা অদ্ভুত জিনিস দেখাবি আমাকে, এইটাই কি সেটা? তখনের মতো জগদীশ কিছু বলল না, সামান্য হাসল। ভবচরণপুর গিয়ে তার বাড়িতেই উঠলাম। জগদীশের বাড়িতে সে আর তার বউ থাকে। তাদের একটা বছর 4 মেয়েও আছে। তবে তাদের নিয়ে আমার খুব একটা বেশি বলার প্রয়োজন নেই, কারণ এই গল্পে তাদের ভূমিকা খুব কম।
কথাটা বলে বিশু একবার গলা ছাড়ল। দেশ গ্রামের পাঠশালায় পড়াশোনা করেছে, তারপরে শহরে গিয়েও বেশ কয়েক বছর বইপত্র নাড়াচাড়া করে কী সব পড়েছে সে কথা গ্রামের লোকেরা ভালোভাবে জানে না। তবে এই করতে গিয়ে তার পেটে যেমন শিক্ষা এসেছে অনেক, তেমন অনেক কিছু পরিবর্তন এসেছে বিশুর কথায়। অবিনাশ তার দিকে তাকালো। নারায়ণ কিন্তু বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিল, অথচ দুজনেই যে একভাবে বিশুর কথা শুনছে সে কথা বিশু বেশ ভালোভাবেই জানে। জগদীশের বাড়িতে 2 দিন কেটে গেল। তৃতীয় দিন শনিবার। সেদিন সকালের দিকে গ্রামের পথে বেরিয়ে জগদীশ আমায় বলল, আমায় একটু পরে চালের আড়তে চলে যেতে হবে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের গ্রামের ওই পশ্চিম দিকে একটা বড় মাঠ আছে, দেখেছিস তো? ওই মাঠের শেষে একটা বাড়ি আছে। রাতের বেলা ওই বাড়িতে আজ পর্যন্ত কেউ থাকতে পারেনি। বাড়িটা বড় অদ্ভুত। সেই জন্মের আগে থেকেই আমি দেখে আসছি, এমনকি আমার বাবা যখন ছোট ছিল তখন থেকে বাড়িটাকে দেখে আসছে। ওই বাড়িটা ওখানে কবে তৈরি হয়েছিল, কে থাকতো, সে ব্যাপারে কেউ কোনো কিছুই জানে না। তবে আমাদের গ্রামের যে কজন সাহস করে ওই বাড়িতে রাতের বেলা থাকার জন্য গিয়েছিল তাদের সবাই কিন্তু বেশ ভয় পেয়েছে। জগদীশের কথা শুনে আমি হেসে উঠলাম। আরে এমন বাড়িঘর, শ্মশানঘাট, জঙ্গল, মাঠ অনেক ঘুরে ফেলেছি। তবে তেমন জায়গায় গেলে তো রাতের বেলায় লোকজন দেখা যায় যাদের উদ্দেশ্য নেহাত ভালো নয়। ব্যাপারটা সেরকম নয় রে বিশু। সেখানকার সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো ওই বাড়িতে এতদিন এত লোকে ভয় পেয়েছে, কিন্তু আসলে যে কি দেখেছে সে কথা কেউ কিন্তু কাউকে বলতে পারেনি। সমস্ত কিছু বলতে গেলে তাদের কি যেন একটা হয়ে যায়। জগদীশের মুখে এমন একটা কথা শুনে বেশ অবাক হলাম। আসলে তাকে তো বলেছে আমি এমন সমস্ত জায়গায় আগেও গিয়েছি, তাই ওই বাড়িটার সম্পর্কে আমার কৌতূহল জাগাবার জন্য এমনটা বলল। আমি বললাম, দেখ, আমার কিন্তু ওইসব নিয়ে খুব একটা বেশি কৌতূহল নেই, তবে তোর যদি মনে হয় সেখানে একবার যাওয়া যেতেই পারে সন্ধ্যাবেলায়। এখনো বলছি, ওই বাড়িতে যারা গেছে তারা কিন্তু ভালোভাবে ফিরে আসতে পারেনি, বেশ ভয় পেয়েছে। মরেনি তো কেউ, তাহলেই হবে। জগদীশ কি যেন ভাবল, তারপর বলল, না দেখ, থাক, তোর যাওয়ার কোনো দরকার নেই। শুধু শুধু যদি কিছু একটা হয়ে যায় তখন। কিন্তু জগদীশ আমায় ভালো করে চেনে না। একবার যখন আমি ঠিক করেছি যাব, আর একবার যখন কথা হয়েছে ওখানে আমার যাওয়া নিয়ে, তখন সেটা আমি করবই। জগদীশকে কাজে পাঠিয়ে দিয়ে আমি গোটা দিনটা অপেক্ষা করতে লাগলাম। তারপর সন্ধ্যের একটু আগে জগদীশের বলা কথা মতো সেই মাঠের কাছে গিয়ে দাঁড়ালাম। ততক্ষণে বিকেল পেরিয়ে গেছে, সন্ধে হতে শুরু করেছে। আকাশে সেদিনও কালো মেঘ জমা হয়েছে। বিকেলের দিকে অল্প এক পশলা বৃষ্টিও হয়েছিল, তাতেই গ্রামের পথে সামান্য কাদা হয়েছে। আমি মাঠ পেরিয়ে একটা গাছের তলায় দাঁড়ালাম। চারপাশে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। একে তো অজানা অচেনা জায়গা, তার উপর এমন একটা অদ্ভুত ব্যাপারে এখানে এসেছি। তোমরা তো জানো আমার এসবে ভয় টয় কিছুই নেই, তবে তবে একটা অস্বস্তি হচ্ছিল বই কি। এমন অস্বস্তি আমার জীবনে এই প্রথমবার হয়েছে। না, আরও 2-1বার হয়েছিল, তবে সে অন্য কথা, সেটা অন্য সময় বলবো তোমাদের। কিন্তু এমনটা আমার সহজে হয় না। নিজের মনেই গাছের তলায় দাঁড়িয়ে বললাম, জগদীশ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো? কিন্তু ও তো জানে না এই বিশুকে ভয় পাওয়ানো এত সহজ কাজ নয়। বিশু পণ্ডিতের কলিজের জোর কম নয়। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর দেখলাম জগদীশ ওই বাড়িটার দিক থেকেই আমার কাছে আসছে। বাড়িটা ততক্ষণে আধো অন্ধকারে একবার দেখতে পেয়েছিলাম।
জগদীশ আমার কাছে আসতেই বললাম, ভাই রে, এত সময় লাগলো, আবার সঙ্গে করে আলো আনিসনি কেন? তোকে তো বলেছিলাম আলো নিয়ে আসতে, নাহলে দেখবো কি করে? আলো আনার চেষ্টা করেছিলাম, কিন্তু আলো আনলে তাতে লাভ হতো না, অন্ধকারে যেতে হবে। তাছাড়া এখনও তো আধার হয়নি। চল এখনই বাড়িতে ঢুকে পড়ি। কিন্তু তুই তো বলেছিলিস যে আমি একা যাব, তুই যাবি না, তাহলে এখন আবার তুই যাবি বলছিস কেন? ভেবে দেখলাম একা একা তুই যাবি, তাই তোর সঙ্গে আমিও যাই। চল, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। যদি আশেপাশে কেউ দেখে ফেলে তাহলে আর আমাদেরকে ওদিকে যেতে দেবে না। জগদীশের কথাটা মিথ্যে নয়, তাই আর দেরি না করে মাঠ পেরিয়ে এগোতে লাগলাম সেই বাড়িটার দিকে। তুমি বললে আলো নিয়ে আসার কথা ছিল, কিন্তু জগদীশ বাড়ি থেকে আসেনি, তাহলে আলো নিয়ে আসবে কি করে? আসলে জগদীশের ফিরতে মাঝে মাঝে রাত হয়ে যেত, তাই সে টর্চ হাতে করে নিয়েই যেত, সেই কারণেই আমি তাকে বলেছিলাম। বিশু আবার বলতে শুরু করলো। তার গলাটা কেমন আস্তে আস্তে ভারী হয়ে আসতে লাগলো। বাইরে ততক্ষণে ঝমঝম করে বৃষ্টি হয়ে চলেছে। ঘরের মোটা চালে বৃষ্টি পড়ে গড়িয়ে যাচ্ছে নিচের দিকে। নিমাইয়ের চায়ের দোকানের সামনেটা এখন ফাঁকা। নিমাই চায়ের দোকানের ভেতর বসে তার রেডিওটা চালানোর চেষ্টা করছে, তবে আকাশ মেঘলার মধ্যে কোনো রেডিও চ্যানেলে সেটা খুঁজে পাবে না তা সে ভালো করে বুঝতে পারছে। তাই বারবার মুভ ঘুরিয়ে ঘের ঘের শব্দের সাথে মাঝে মাঝে টুংটাং কি একটা গানের কথা ভেসে আসছে। জগদীশের সঙ্গেই সেই আধো অন্ধকারের মধ্যে দিয়ে মাঠ পেরিয়ে ছোট জঙ্গলের পথ দিয়ে এগিয়ে চললাম সেই বাড়িটার দিকে। আকাশে কালো মেঘ জমেছিল। বাড়িটার কাছে গিয়ে দাঁড়াতেই একবার বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোতেই বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম আমি। কিন্তু সত্যি সত্যি বেশ একটু অবাক হলাম। জঙ্গলের মধ্যে এমন একটা জায়গায় যে এমন একটা বাড়ি থাকতে পারে তা তো ভাবতেই পারিনি। বাড়িটার রং একটু চটে এসেছে, ঘরের দরজা জানলাগুলো খানিকটা ভেঙে পড়েছে। দরজার একটা পাল্লা খোলা, যা দিয়ে ভেতরের দিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাড়িটা দোতলা। এমন একটা গ্রাম্য জায়গায় দোতলা বাড়িও যে থাকতে পারে সেটাও বিশ্বাসই করা যায় না। কিন্তু চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা বিশ্বাস করব না, এটাই বা হয় কি করে? আমি দাঁড়িয়ে আছি দেখে জগদীশ বলল, আয় বিশু, আয়, চলে আয়। কথাটা বলে জগদীশ হাঁটতে হাঁটতে সেই এক পাল্লা দরজাটার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর অন্ধকারের মধ্যেই ভেতরে ঢুকে গেল। আমিও জগদীশের পেছন পেছন ভেতরে ঢুকলাম। ভয় আমি তখনও পাইনি। হ্যাঁ, একটু অস্বস্তির সঙ্গে সঙ্গে অবাক হচ্ছিলাম, তবে সেটা ভয় নয়। বাড়ির ভেতরে ঢুকতেই নোংরা ঝুলো পড়া একটা গন্ধ এসে আমার নাকে ঝাপটা দিল, আর সঙ্গে সঙ্গে কতগুলো বাদুড় মাথার ওপর দিয়ে ফড়ফড় করে উড়ে বাইরের দিকে চলে গেল। সামনেই হঠাৎ করে একটা টর্চের গোল আলো জ্বলে উঠতেই আমি বললাম, আরে তুই তো বলেছিলি আলো নেই তোর সাথে, তাহলে? আরে ভুলে গেছিলাম রে, আমি ভেবেছিলাম হয়তো চালের আড়ুতে ফেলে এসেছি, তাই তোকে ও কথা বলেছিলাম। টর্চের গোল হলদে আলোটা সামনে গিয়ে পড়েছে। তাতেই দেখা যায় ঘরের মধ্যে এখানে ওখানে মেঝেতে ছড়িয়ে থাকা ধুলো, আবর্জনা, গাছ, গাছের পাতা, এমনকি আরও কত কি যে ছড়িয়ে রয়েছে এখানে ওখানে। একটা মরা ইঁদুর পর্যন্ত দেখতে পেলাম একপাশে। জগদীশ সামনের দিকে এগোতে লাগলো। বুঝতে পারলাম ঘরের এক পাশ দিয়ে যে সিঁড়িটা ওপরের দিকে গেছে সেই দিকেই তার লক্ষ্য। এই, দোতলার ঘরে যাবি নাকি? কিন্তু সিঁড়ির অবস্থা তো খুব একটা ভালো নয়, যদি ভেঙে পড়ে? আজ পর্যন্ত যখন ভেঙে পড়েনি, তাহলে নিশ্চয়ই এখনও ভেঙে পড়বে না। চলে আয়। জগদীশ আমার সামনে সামনে হাঁটতে লাগলো, আর তার দেখানো হলদে টর্চের আলোতে আমি হেঁটে চলেছি তার পেছনে পেছনে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুঝতে পারলাম সিঁড়িতে কেমন একটা শব্দ হচ্ছে।
এমন একটা শব্দ শুনলে স্বভাবতই ভয় হয়। যদি কোনোভাবে সেটা ভেঙে পড়ে, ভাঙা সিঁড়ি দিয়ে উঠলে যেমন হয়, নিচের দিক থেকে ইট বালি পড়ছে, তেমনটাই। আমি বললাম, জগদীশ, এই সিঁড়ি দিয়ে আমি উঠবো না ভাই। আমার মনে হচ্ছে সিঁড়িটা ভালো নয়। দেখ, আমার মনে হয় সিঁড়িটা ভেঙে পড়বে। আরে আয় আয় না ওপরে, আয় আয় ওপরে চল। আরে কিছু হবে না, তারপর ওপরে গিয়ে একটা জিনিস দেখতে পাবি। উপরে গিয়ে জগদীশ আমায় কি দেখাবে সেটাই আমি বুঝতে পারলাম না। তবে এতক্ষণ পরে একটা কৌতূহল আমায় আস্তে আস্তে জড়িয়ে ধরতে শুরু করেছে। বাড়ির বাইরে যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু এমনটা হয়নি। বাড়িতে ঢোকার পর থেকেই বারবার যেন মনে হচ্ছে ওই দোতলার দিকে একবার সত্যি সত্যিই যাওয়া দরকার। বিষয়টা তোমাদের আমি ভালো করে বোঝাতে পারবো না কাকা। তুমি কি বলতে চাইছো সে কথা আমি বুঝতে পেরেছি বিশু। মাঝে মাঝে আমাদেরও এমনটা মনে হয়। সিঁড়ি দিয়ে উঠে এলাম দোতলায়। আমার আগে আগে হলদে আলো দেখিয়ে জগদীশ হেঁটে চলেছে। দোতলায় পাশাপাশি দুটো ঘর। সামনের দিকে কোনো একটা সময় আস্ত একটা ব্যালকনি ছিল, এখন সেটা এখানে ওখানে ভেঙে পড়েছে। টর্চের আলোয় ব্যালকনির রেলিংয়ের দিকে ভাঙা জায়গাগুলো পর্যন্ত চোখে পড়ছিল। ব্যালকনিতে পুরু হয়ে ধুলো জমেছে। তবে একটা ব্যাপার আমার চোখে পড়ল, ব্যালকনিতে সেই ধুলোর মধ্যে পায়ের ছাপ দেখতে পেলাম। সেই পায়ের ছাপ কিন্তু জগদীশের নয়, কারণ জগদীশ আমার আগে হাঁটছিল। হলুদ আলোটা রয়েছে জগদীশের কাছে, আর সেই আলোতে পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি জগদীশকে বললাম, আরে মেঝের উপর ধুলোতে পায়ের ছাপগুলো কার বলতো? জগদীশ কোনো উত্তর না দিয়ে এগোতে লাগলো। আমি আবার বললাম, আরে আমরা কোথায় চলেছি সেটা তো বল। আমরা হাঁটতে হাঁটতে ব্যালকনি পেরিয়ে একদম শেষের ঘরের দিকে এগিয়ে এসেছিলাম। হলদে আলোটা হঠাৎ একবার দপদপ করে নিভে গেল। জগদীশের মুখে কোনো কথা নেই। আমি একটু অপেক্ষা করলাম। মনে মনে ভাবলাম যে টর্চটা নিভে গেছে, সে আবার জ্বালাবে। টর্চটা জ্বলছে না দেখে এবার একটু বিরক্ত হয়ে সামনের দিকে, যেখানে জগদীশ দাঁড়িয়েছিল, সেই দিকে এগিয়ে গেলাম। তার গায়ে হাত রাখতে গেলাম, আর তারপরেই প্রথমবারের মতো একটা অদ্ভুত ধাক্কা খেলাম আমি। একটু আগে আমার সামনে মাত্র 1 হাত দূরে দাঁড়িয়েছিল জগদীশ। তাকে লক্ষ্য করেই আমি এখানে এসেছি, কিন্তু এখন আমার সামনে আর কেউ নেই। যে হলদে টর্চের আলো জ্বলছিল সেই আলোটাও এখন আর নেই। আকাশে কালো মেঘ জমেছে। ব্যালকনির কাছে দাঁড়িয়ে রয়েছি আমি একা। যেন মনে হচ্ছে একটু আগে যে জগদীশের পিছু পিছু আমি এইখানে এসে পৌঁছেছি, সে এই এক মুহূর্তে কোথাও উধাও হয়ে গেছে। বিশু অদ্ভুত চোখে তাকালো অবিনাশের দিকে। অবিনাশ একটু ইতস্তত করে বলল, কি বলছিস কি তুই? তুই নিজের চোখে দেখেছিলি যে জগদীশ তোর সঙ্গে সামনে ওই সিঁড়ি দিয়ে উঠছিল? আর তার টর্চের আলোয় তুই সিঁড়ি দিয়ে উঠছিস? হ্যাঁ, তাহলে যে কি সেটাই তো তখন বুঝতে পারছিলাম না। তবে তখন থেকে তো সবে শুরু। তখন কি আমি জানতাম এইখানে এখনো আমার জন্য আর কি কি অপেক্ষা করে আছে? জগদীশের সাড়া না পেয়ে মনের মধ্যে হঠাৎ করে জমে ওঠা ভয়টাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে পিছনের দিকে ঘুরতে গেলাম। আর ঠিক তখনই মনে হলো দোতলার যে ঘরের সামনে এসে আমি দাঁড়িয়েছি, সেই ঘরের ভেতরে কেউ আছে। কেউ একজন ওখানে সত্যিই আছে, আর সে ওই ঘরের ভেতর থেকে আমার দিকে লক্ষ্য করে চলেছে। একবার মনে হলো জগদীশ কি আমায় ভয় দেখানোর জন্য এমনটা করছে। আলোটা নিভিয়ে দিয়ে এসে সে হয়তো ঘরের ভেতরে ঢুকেছে। তাই এগিয়ে গিয়ে ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে বললাম,
দেখ, আমায় ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আমি কিন্তু ভয় পাবো না। কথাটা বলে ঘরের ভেতরে একটা পা মাত্র রেখেছি, এমন সময় মনে হলো ঘরের ভেতরে একজন নয়, বেশ কয়েকজন রয়েছে। আমার ঘরের ভেতরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা নড়ে চড়ে উঠেছে। ঠিক ঘরের ভেতরে অনেকজন লোক বসে কথা বলার সময় কেউ যদি হঠাৎ করে বাইরে থেকে এসে ঢোকে তাহলে যেমনটা হবে ঠিক তেমনটাই মনে হচ্ছিল। কিন্তু এই ঘরের মধ্যে এতগুলো লোক আসবে কি করে? নারায়ণ আর অবিনাশ অবাক হয়ে তাকিয়ে রইল বিশুর মুখের দিকে। বিশুর মুখে ততক্ষণে ফুটে উঠেছে একটা অদ্ভুত ভাব। বারবার মনে হতে লাগলো, সত্যি সত্যি কি আমি জগদীশের সঙ্গেই এখানে এসেছিলাম? আমার মনে পড়ল জগদীশ আমার সঙ্গে ওই গাছের তলায় অন্ধকারে কথা বলছে। তখন আমি একবারও ওর মুখ দেখতে পাইনি, শুধু ওর কথা শুনতে পেয়েছিলাম। জগদীশটা নিজেই বলেছিল এই বাড়িতে অদ্ভুত কিছু একটা আছে। এই সব কথা ভাবতে ভাবতে কে যেন আমার ঠিক কানের কাছে এসে একবার শীষ বাজিয়ে দিয়ে গেল, যেন কেউ তার উপস্থিতি আমায় জানান দিল। অবাক হয়ে সঙ্গে সঙ্গে পেছনের দিকে ঘুরে তাকালাম, না, কেউ কোথাও নেই। ঘরের মধ্যে একটা অদ্ভুত গন্ধ, কোনো একটা মিষ্টির ফলের গন্ধ হলে যেমনটা হয় ঠিক তেমনটা। আর তারপরেই অদ্ভুত একটা ব্যাপার বুঝতে পেরে আমি অবাক হয়ে গেলাম। তোমরা বলতে পারো কি অদ্ভুত ব্যাপার? প্রশ্নটা অবিনাশের দিকে ছুড়ে দিল বিশু। অবিনাশ একটু ইতস্তত করে মাথা নাড়াল, কিন্তু নারায়ণ বলে উঠল, তুমি ঘরের মধ্যে যাওয়ার সময় যাকে দেখেছিলে এখন তার মধ্যে সামান্য কিছু পরিবর্তন হয়েছিল, না হলে ভয় পাওয়ার মতন ছেলে তুমি নও বিশু। এমন একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা, আর তুমি সেটা করতে পারবে তা আমি জানি। কিন্তু নিশ্চয়ই এমন কিছু হয়েছিল যেটা তোমার সমস্ত বুদ্ধি এবং ধৈর্য সব কিছু ভেঙে দিয়েছিল। সেটাই হয়েছিল। একটু আগে যে দরজা পেরিয়ে আমি ঘরের ভেতরে এসে ঢুকেছিলাম সেই দরজাটাকে আর কোথাও দেখতে পেলাম না। শুধু তাই নয়, আকাশে কালো মেঘ থাকলেও বাইরে থেকে সামান্য যেটুকু আলো এসে ঘরে ঢুকছিল সেটুকুও আর নেই। চারপাশে যেন একটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমি তাড়াতাড়ি পেছনে দরজাটাকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। ভাঙাচোরা একটা দরজা। সে দেয়াল ধরে সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে যেতেও কোনো দরজা কিংবা জানলা কোনো কিছুই খুঁজে পেলাম না। বারবার মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মনের সমস্ত জোর এক জায়গায় করে তখনও আমি নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলাম। দরজাটা যে কোনো কারণে হারিয়ে গেছে সেটা বুঝতে পারছিলাম। হয়তো আমি ভুল করে অন্যদিকে চলে এসেছি। তারপর মনে হলো আমার ঘাড়ের কাছে কি যেন একটা এসে পড়ছে। মনে হতেই ঘাড়ের কাছে হাত দিলাম। জলের মতো কিছু একটা ঘাড়ের কাছে লেগে আছে। ঘরের ভেতর একটু আগে যে অনেকগুলো লোক মিলে কথা বলছিল ফিসফিস করে, সেই শব্দটা আর শুনতে পেলাম না। কিন্তু সেই প্রথমবারের মতো এখনো কেউ আমায় লক্ষ্য করছে সেটা তখনও মনে হলো। জগদীশের কথা মনে পড়ে গেল। তাহলে কি সত্যিই জগদীশ এখানে আসেনি? ঘাড়ের কাছে সেই জলের মতো তরলটা তখনও পড়ে চলেছে। আমি ওপরের দিকে মাথা তুলতেই দেখতে পেলাম যে টর্চের আলো অনুসরণ করে আমি এসেছি সেই টর্চটা অদ্ভুতভাবে
উপরের দিকে ভাঙা সিলিংয়ের কাছে রয়েছে। আর সেই হলদে টর্চের আলোতে ওপরের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা নারী মূর্তিকে। অদ্ভুতভাবে সে দু হাতে পায়ে সিলিংটাকে জড়িয়ে ধরে ঝুলে আছে, কিন্তু তার মধ্যেও অদ্ভুতভাবে নিজের মাথাটাকে পুরোপুরি পেছনের দিকে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে টাটকা রক্ত, আর সেই রক্ত টপ টপ করে এসে পড়ছে আমার ঘাড়ের কাছে। আমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক তখনই ভয়ে চিৎকার করে সেখান থেকে ছুটে চলে আসতো, কিন্তু আমি ভয় পেলেও নিজেকে শান্ত করে রেখেছিলাম। চোখ বন্ধ করে নিজেকে বারবার বোঝালাম, আমি যা দেখছি ভুল দেখছি, এসব হতে পারে না, এসব আমার মনের ভুল। আবার চোখ খুললাম, ওপরের দিকে তাকালাম, কিন্তু কোথাও তো কোনো আলো নেই। সেই ভয়ঙ্কর নারীর মূর্তিও সেখানে আর নেই। অথচ একটু আগে যাকে আমি দেখতে পেয়েছিলাম তার দুটো সাদা চোখ যেন আমার দিকেই তাকিয়েছিল। সেই চোখে কোনো মনি নেই। এতক্ষণ ধরে বিশুর গল্প নারায়ণ আর অবিনাশ শুনে চলেছিল। এইবার কিন্তু দেখা গেল নিমাই কখন যেন এসে একপাশে বসেছে আর হাঁ করে গল্প শুনে চলেছে। বিশু থামতেই নিমাই বলে উঠল, আরে কি হলো বিশু? তারপর বল বিশু, তারপর বল। বিশু সামান্য হাসল, তারপর বলল, সেদিন যে ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারবো না, এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। অবাক হয়ে গোটা ঘর খুঁজে দেখতে লাগলাম সেই দরজাটা, কিন্তু কোনো দরজা নেই, জানলাও নেই। বন্ধ একটা ভাঙাচোরা ঘর, সেই ঘর থেকে বের হওয়ার কোনো উপায়ই নেই। এক সময় ক্লান্ত হয়ে ঘুরতে ঘুরতে গোটা শরীর ঘামে ভরে আসতে লাগলো। ক্লান্ত হয়ে ঘরের একটা ভাঙা দেওয়ালের পাশ ধরে সেখানেই বসে পড়লাম। আর ঠিক তখনই চোখে পড়ল ঘরের অন্য পাশের দিকে আবার সেই টর্চের হলদে আলোটা। আর সেই হলদে আলোতে ঘরের অন্য পাশে ঠিক এক দেওয়ালের দিকে মুখ করে কে যেন দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে আছে তার গোটা শরীরটা ভালোভাবে বোঝা যায় না, যেন কালো কুচকুচে আলকাতরা তার গোটা শরীরে কেউ ছড়িয়ে দিয়েছে। সে আমার দিকে তাকিয়ে আছে, আর দেওয়ালের দিকে তার থেকে একটা খস খস শব্দ ভেসে আসছে। হলদে রঙের সেই টর্চের আলোটা যে কোথা থেকে পড়ছে সেটা বুঝতে পারলাম না, অথচ হলদে একটা আলো দেওয়ালের কাছে রয়েছে, আর সেই আলোতেই ওই মূর্তিটাকে দেখা যাচ্ছে। খসখস শব্দটা একসময় আমার কানে এসে লাগতে শুরু করলো, যেন শব্দটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দেওয়ালের ভাঙা চোরা জায়গাটায় কেউ নখ দিয়ে ঘষলে যেমন খস খস শব্দ হয়, ঠিক তেমনই শব্দ। এইবার তার হাতটা আমি দেখতে পেলাম। অমন লম্বা সরু হাত এর আগে আমি কখনো দেখিনি। তার হাতের লম্বা লম্বা নখ, সেই নখ দিয়ে সে দেওয়ালের গায়ে অদ্ভুতভাবে আঁচড় কাটছে। সেই আঁচড়ের ঘায়ে পুরনো হয়ে আসা ভাঙা দেওয়ালের বালি ঝরে ঝরে পড়ছে নিচের দিকে, আর তার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে ভেসে আসছে একটা অদ্ভুত স্বর। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। এইবার চিৎকার করে বলে উঠলাম, তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না। আমায় ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি ভয় পাবো না।
আমাকে এখান থেকে যেতে দাও বলছি। সর্বনাশ, তখনও তুই ভয় পাসনি? তখনও এমনভাবে চিৎকার করে ফেলেছিস? না, কারণ আমি জানতাম একবার ভয় পেলেই আমার অবস্থাও বাকিদের মতোই হবে। জগদীশ মিথ্যে কথা বলেনি। এমন কোনো অবস্থার মধ্যে পড়লে যে কেউ ভয় পাবে, আর যে কেউই ভয়ের চোটে সমস্ত কিছু ভুলে যেতে পারে। যেহেতু আমি এখনো পুরোপুরি ভয় পাইনি, তাই আমার মস্তিষ্ক সচল রয়েছে, তাই সমস্ত কিছু আমি ভালোভাবে বুঝতে পারছি। আমার কথায় সেই খসখস শব্দটা বন্ধ হয়ে গেল। এবার সেই কালো রঙের মূর্তিটা দেওয়ালের গায়ে একদম ঘেঁষে দাঁড়ালো। তারপর অদ্ভুত একটা কাজ করল। নিজের শরীরটা আস্তে আস্তে সেই ভাঙা দেওয়ালের ভেতর খানিকটা ঢুকিয়ে দিল, আর তারপর তার শরীরের অর্ধেকটা রইল, আর বাকি অর্ধেকটা সেই দেওয়ালের ভেতর। এমন একটা কাণ্ড দেখে তো আমি রীতিমতো ভয় পেতে শুরু করলাম, কিন্তু বাইরে সেটা প্রকাশ করলাম না। কথা বলতে গিয়ে বুঝতে পারলাম গলায় কথা আটকে আসছে। কেন কেন তোমরা আমায় এভাবে ভয় দেখাচ্ছ? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আর ঠিক তখন আমার ঠিক মাথার চুলের কাছে কি যেন একটা ঘষা লাগলো। মাথাটা উপরের দিকে তুললাম, আর ঠিক তখন বুঝতে পারলাম ঘরের সিলিং থেকে কিছু একটা ঝুলে এসেছে নিচের দিকে। তার দুটো পা আমার মাথার চুলের উপরে এসে ঘষা খাচ্ছে। সে দুটো পা পচে গলে রক্ত মাংস এখানে ওখানে ছড়িয়ে রয়েছে যেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেলাম। তারপরেই বুঝতে পারলাম ঘরের ভেতর আবার সব কিছু শান্ত হয়ে গেছে। কিন্তু বিশু, এসব কেন হচ্ছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওই ঘরেই বা তুই গেলি কেন, আর তোর সঙ্গে এমন হলোই বা কেন? বিশু নিমাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে বলতে থাকলো। ততক্ষণে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে এসেছিল। এই ঘরে আমি যে জগদীশের সঙ্গে এসেছিলাম সে জগদীশ হতেই পারে না। জগদীশ এই ঘরের ব্যাপারে কথা বলতে গিয়ে সে ভীষণ ভয় পেয়েছিল। তার পক্ষে এই ঘরে আসা সম্ভব নয়। সে আমাকেই আসতে বারণ করেছিল, তাহলে সে আসবে কি করে? আমারই প্রথমে ব্যাপারটা বোঝা উচিত ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি করে ফেলেছি। ঘরের ভেতর চারিদিকে তাকিয়ে দেখলাম ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। রাতের বেলা পেঁচা ডাকলে যেমন শব্দ হয়, তেমন একটা শব্দ ঘরের ভেতরে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো, যেন শব্দটা অনেক দূর থেকে আসছে। অদ্ভুত সেই শব্দটা শুনতে শুনতে মাথার ভেতর কেমন যেন হয়ে আসতে লাগলো। আর ঠিক তখনই আমার মনে হলো আমাকে যেন কে ডাকছে। সে যেন দূর থেকে আমায় ডেকে চলেছে, আর গলাটা চেনা চেনা। বিশু, হ্যাঁ বিশু, কোথায় তুই? আমার কানের মধ্যে শব্দটা একটু একটু করে আসতে শুরু করেছিল, আর তারপরেই মনে হলো যেন এটা সত্যি জগদীশের ডাক। জগদীশ আমায় ডাকছে। আমি তাড়াতাড়ি দেওয়ালের দিকে এগিয়ে গেলাম। দেওয়ালের ওপর ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলে উঠলাম, আমি এখানে জগদীশ, আমি এই দোতলার এই ঘরের মধ্যে আটকে পড়েছি। কিন্তু জগদীশ মনে হয় আমার গলা শুনতে পেল না। ঠিক তখনই কাছেই কোথাও কে যেন হেসে উঠল চাপা স্বরে। সে যেন হাসতে হাসতে বলল, কেউ শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। এখানে তোর গলা
কেউ শুনতে পাবে না। আমার মাথার মধ্যে রাগ, ভয় সমস্ত কিছু মিলিয়ে কেমন যেন জট পাকিয়ে এসেছিল। চিৎকার করে বললাম, কে তুই? সামনে আয়, সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়া বলছি। আবার সেই হাসির শব্দ ভেসে এলো। হাসিটা যেন যেন আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। অন্ধকারের মধ্যে কিছু বোঝা না গেলেও যেন মনে হলো হাসিটা আস্তে আস্তে ছুটে আসছে আমারই দিকে। আর তারপর আমার একদম সামনে এসে হঠাৎ করেই মিলিয়ে গেল। ব্যাপারটা আস্তে আস্তে মিলিয়ে যাওয়ার মতো নয়, হঠাৎ করেই হাসিটা যেন বন্ধ হয়ে গেল, অথচ আমার কানে হাসিটা তখনও বেজেই চলেছে। আর তারপরেই ফুটে উঠল আবার সেই হলদে টর্চের আলোটা। সেই আলোটা ঘরের একটা দেওয়ালের কাছে গিয়ে পড়েছে, আর তার সঙ্গে সঙ্গে ঘরের দেওয়ালের দিকেই চোখ পড়তে দেখতে পেলাম দেওয়ালের ভাঙা জায়গাটায় কয়েকটা ইট আপনা আপনি যেন সরে আসতে লাগলো। আর কয়েকটা ইট সরে আসতেই দেখা গেল একটা মাথা। অনেক বছর আগে কোনো মানুষের মৃতদেহ রেখে দিলে যেমন কঙ্কাল হয়ে শুকিয়ে আসে, ঠিক তেমনই একটা মাথা। তার দুটো চোখ বন্ধ, চোখের ভেতরে কিছু আছে বলে তো মনে হলো না। একটা কঙ্কালের ওপর কেউ চামড়া বসিয়ে দিয়েছে মনে হয়, শুধু চামড়াটা শুকিয়ে গিয়ে গায়ের সঙ্গে লেগে গেছে। হঠাৎ করেই আশ্চর্যভাবে গোটা ঘরে ধুলো উঠতে শুরু করলো। আমার দেওয়াল থেকে সামনের দেওয়ালের সেই মাথাটা একভাবে যেন বন্ধ চোখের ভেতর থেকে তাকিয়ে রয়েছে আমারই দিকে। আর সেই ধুলোর মধ্যেই আমার মনে হলো আমার দেওয়ালের থেকে সামনের দেওয়ালে সেই মাথাটা একভাবে যেন বন্ধ চোখের ভেতর থেকে তাকিয়ে রয়েছে আমার দিকে। তারপর আবার সেই গলাটা শুনতে পেলাম, দেখতে পেয়েছিস আমার? এই দেখ, এই দেখ, এইখানে বন্দি হয়ে রয়েছি আমি। কতদিন এখানে থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ আবার এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়নি। সবাই ভয় পেয়ে পালিয়েছে। সবাই এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে সমস্ত কিছু ভুলে গেছে। অভিশাপ, এই সমস্ত কিছু অভিশাপের জন্যই হয়েছে। অবাক হয়ে গেলাম। সেই মাথাটা কিন্তু নড়ছে না, তার ঠোঁটও নড়ছে না, অথচ কথাগুলো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। ঘরের ভেতরে সেই টর্চের আলোর মতো গোল হলদে আলোটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই দেওয়াল থেকে ওই দেওয়াল, ওই দেওয়াল থেকে এই দেওয়াল। ততক্ষণে বাইরে থেকে জগদীশের গলা আবার শোনা গেল, বিশু, বিশু, কোথায় তুই? চিন্তা করিস না, আমি গ্রামের লোক নিয়ে এসেছি। জগদীশের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনের গলাও শুনতে পেলাম। মনে হলো কারা যেন উপরের দিকে উঠে আসছে। সঙ্গে সঙ্গে আমি মনে আবার সাহস ফিরে পেলাম। বললাম, কে তুমি? আর আমাকে দেওয়ালের মধ্যে আটকে রেখেছে কে? কোনো উত্তর নেই। সেই হলদে আলোটা আস্তে আস্তে নামতে লাগলো নিচের দিকে। আর তারপরেই দেখতে পেলাম ঠিক যেখানে সেই মাথাটা দেওয়ালে দেখতে পেয়েছি তার নিচের দিকে হলদে আলোতে বসে রয়েছে সেই ভয়ঙ্কর ছায়া মূর্তিটা। তার পাশে সেই বিভক্ত নারীর মূর্তি, যাকে আমি মাথাটা আমার দিকে ঘুরিয়ে সিলিংয়ের ওপরে ঝুলে থাকতে দেখেছিলাম। তারা দুজনেই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে তার চোখ খুলল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে কি যেন একটা হয়ে গেল। দেখতে পেলাম দরজাটা আমার পাশেই রয়েছে, ঠিক যে দেওয়ালে আমি হেলান দিয়েছিলাম তার পাশে।
দরজা দিয়ে কোনো রকমে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম সিঁড়ির এক পাশ দিয়ে কারা যেন উঠে আসছে। তাদের কাছে মশালের আলো, হ্যারিকেন, লাঠি সবকিছুই রয়েছে। ততক্ষণে আমার যা অবস্থা হয়েছে তা না বলাই ভালো। তাদের কাছে গিয়ে পড়তেই জগদীশ এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ও সর্বনাশ করেছিস তো। কতবার বললাম আমি না আসলে যাবি না, তাহলে আমি আসার আগে চলে এলি কেন? আমার আমার কথা শোন আগে, আমার কথা শোন। এই বাড়ি থেকে বেরিয়ে গেলেই সব কিছু ভুলে যাব, আবার সব কিছু ভুলে যাব। আমার কথা শোন। জগদীশের সঙ্গে প্রায় 4-5 জন এসেছিল। তারা সকলেই অবাক হয়ে গেল। এই বাড়ি থেকে বোধহয় এমনভাবে কাউকে বেরোতে ওরা এর আগে দেখেনি। ওরা অবাক হয়ে আমাকে দেখে চলেছিল। আমি সমস্ত কথা ওদের খুলে বলতেই ওদের মধ্যে থেকে বৃদ্ধতম একজন বলে উঠল, এমন কিছুই আন্দাজ করেছিলাম, না হলে এত বছর হয়ে গেল একটা বাড়ি এমনভাবে টিকে আছে কি করে? এত কিছু হলো তবুও বাড়িটা ভাঙলো না। নিশ্চয় নিশ্চয় এমন কিছুই হয়েছিল। তাহলে যা শুনেছিলাম তা মিথ্যা নয়। ওই বাড়ি কবে থেকে এখানে ছিল সে কথা কেউ জানে না, তবে এই গ্রামের অতি প্রাচীন লোকেদের মুখে শুনেছিলাম ওই বাড়িতে একটা পরিবার বাস করত। একজন পুরুষ আর তার স্ত্রী এবং তাদের একজন ছেলে। একদিন রাতে ওই বাড়িতে নাকি ডাকাত পড়েছিল। তখন ওই বাড়ির দোতলাটা নাকি নতুন করে তৈরি করছিল সেই লোকটি। তার টাকা পয়সা ছিল অনেক। শোনা গিয়েছিল ডাকাতেরা ডাকাতি করতে এসে ওদের 3 জনকে মেরে ডাকাতের দল কোথায় যে মৃতদেহ লুকিয়ে রেখেছিল সে কথা কেউ বলতে পারে না। তারপর থেকে ওই বাড়ি শূন্য হয়ে পড়েছিল। দেখতে দেখতে বাড়ির জানলা দরজা সমস্ত কিছুই ভেঙে পড়ে। গোটা বাড়ি ফাঁকা হয়ে যায়। কিন্তু এত দিনের পরেও বাড়িটা ভেঙে যায়নি। ওই বাড়ির বয়স কম করে 200 বছর কিংবা তার চেয়েও বেশি হবে। আমার মনে হয় ওই বাড়িতে কোনো অভিশাপ রয়েছে, সেই কারণেই এমনটা হয়েছে। এর আগে যারা ওই বাড়িতে গিয়েছিল তারা বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সমস্ত কথা ভুলে গেছে, তাই তারা কিছু বলতে পারেনি। আমি প্রথমে ভয় পাইনি, তাই সব কিছু আমি বুঝতে পেরেছি। আমার মনে হয় বাকি 2টো মৃতদেহ ওই ঘরেই আছে। তার জন্যই কি ওই বাড়িটা এরকম হয়ে আছে? মৃতদেহগুলো বার করে দিয়ে তাদের সৎকার করলে ওই বাড়ি অভিশাপমুক্ত হয়ে যাবে। তবে আজ আর কিছু নয়, কাল সকালে এই সমস্ত ব্যাপার দেখা যাবে। এখন চল, বাড়ি চল। ওহ, তোর যে অবস্থা, বাড়ি গিয়ে স্নান করে একটু ঘুমাতে হবে তোকে। চল।
একটানা কথাগুলো বলে বিশু চুপ করতেই নিমাই বলল, তারপর কি হলো? পরদিন সকালে তোরা কি করলি? অবিশ্বাস্য ব্যাপার। সত্যি সত্যি বিশু, এই তুই ছিলি তাই। অন্য কেউ থাকলে না নিশ্চয়ই ভয় পেয়ে তখনই পালিয়ে আসতো বাড়ি থেকে। পরদিন সকালে গ্রামের লোকেদের সঙ্গে ওই বাড়িতে গিয়েছিলাম। রাতের বেলা বাড়িতে ঢোকার সময় যে অদ্ভুত অনুভূতিটা হয়েছিল তেমনটা কিন্তু আর মনে হয়নি। গ্রামের লোকেরা দোতলার ঘরে দেওয়াল ভেঙে 3টে মৃতদেহ পেয়েছিল। একটা শুকিয়ে আসা মৃতদেহ, যেটা আমি দেখেছিলাম। দেওয়ালের মধ্যে আর একটা মৃতদেহ ছিল, এক মহিলার। তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছিল। তার মুখ থেকে বেরিয়ে এসেছিল রক্ত। আর একটা মৃতদেহ ছিল আগুনে পোড়া। আগুনে পুড়ে কালো হয়ে গিয়েছিল তার গোটা শরীর। তাকে আর চেনাই যাচ্ছিল না। সত্যি বলতে মৃতদেহগুলো যেমন অবস্থায় ছিল 200 বছর আগের মৃতদেহ এই অবস্থায় থাকার কথা নয়। গ্রামের লোকেরা মিলে ওই মৃতদেহগুলো গ্রামের পাশের শ্মশানে পুড়িয়ে দেয়। তারপরেও আমি বেশ কিছুদিন ওখানে ছিলাম। তবে এর পরে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, যার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ওই বাড়িতে যারা আটকে ছিল তারা মুক্তি পেয়ে গেছে। এরপরে ওই বাড়িটার আর থাকার কথা তো নয়। আমার মনে হয় ওই বাড়ি ভেঙে পড়েছিল, আর না হলে ওই বাড়িতে অদ্ভুত কিছু একটা ঘটেছিল। এই কারণেই বলি ঠাকুরমশাই, আপনি সব কিছু জানেন। 2 দিন পরে একদিন সকালে খবর পেলাম বাড়িটা হঠাৎ করে ভেঙে পড়েছে। বাড়িটার দিকে কারুর যাওয়া হয় না, কিন্তু বাড়িটার পাশ দিয়ে গ্রামের রাস্তা গেছে। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। তারপর গ্রামের লোকেদের নিয়ে গিয়ে দেখে 2 দিন আগে যে বাড়িটা দাঁড়িয়েছিল সেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আমি অবাক হয়েছিলাম। তবে মনে মনে একটা কথা ভেবে বেশ খুশিও হয়েছিলাম। আমিও সব মানি আর না মানি, এই বাড়িতে যারা বন্দী হয়েছিল তারা সবাই মুক্তি পেয়েছে। অবিনাশ আরও 3 কাপ চায়ের কথা বলে দিল নিমাইকে। নিমাই খুশি হয়েছিল, কারণ এই বৃষ্টির মধ্যে তার আর যে খদ্দের জুটবে না সেটা জানে। 3 কাপ নয়, 4 কাপ চা নিয়ে সে এসে বসল লম্বা বেঞ্চের এক পাশে। তারপর ধরানো একটা বিড়িতে লম্বা একটা টান দিয়ে বলল, এই বিশু, গ্রামে তো এসেছিস কদিন হলো। আচ্ছা, শুনেছিস গ্রামে যে স্কুলটা রয়েছে না, সে স্কুলে নতুন মাস্টার আসছে কিনা? জমিদার বাড়িতে যে স্কুলটা শুরু হয়েছিল, তারপর পঞ্চায়েতের তরফ থেকে তো ওখানে মাস্টার পাঠানোর কথা। অনেক দিন ধরেই সে কথা হয়েছিল। ওরা কয়েকজন মিলে এতদিন বাচ্চাদের পড়িয়ে চলেছিল। এই গ্রামে তো আর স্কুল নেই। পাশের গ্রামে যে স্কুল আছে তাতে ভর্তি হতে গেলে প্রাইমারি স্কুলের পড়াশোনা শেষ করতে হবে। পঞ্চায়েতের অনেকে মিলে চেষ্টা করছিল অনেক দিন ধরেই। তবে এবার শুনেছি নতুন মাস্টার আসবে কলকাতা থেকে। ওটাও ভালো, আমাদের গ্রামের ছেলেদের একটা ভবিষ্যৎ হবে, বুঝলে? সে ভালো, কিন্তু যদি স্কুলের মাস্টার আসে তাহলে স্কুলের পেছনে ঘরে আমাদের যে মাঝে মাঝে আড্ডাটা বসে সেটা বোধহয় বন্ধ হয়ে যাবে, তাই না? নারায়ণ সামান্য হাসল, কিছু বলল না। বৃষ্টিটা আরও ঝরঝর করে এসে নামল। আর ঠিক তখনই বৃষ্টির মধ্যে ছোট চালা ঘরের কাছে হুড়মুড় করে এসে ঢুকলো একজন। ভেতরে ঢুকে তাদের উদ্দেশ্য করে আগন্তুক বলল, আচ্ছা, নিমডাঙ্গা গ্রাম এটাই তো? এখানে নিমডাঙ্গা প্রাইমারি স্কুলটা কোন দিকে বলতে পারেন? নারায়ণ, অবিনাশ, বিশু, এমনকি নিমাই পর্যন্ত চায়ের কাপ হাতে নিয়ে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। আগন্তুকের কাঁধে ঝুলানো একটা ব্যাগ, গ্রাম্য নয়, শহরের পোশাক। মাথার চুল ভিজে গেছে একদম, একটু কাঁপুনিও ধরেছে তার শরীরে। সে আর অপেক্ষা করতে না পেরে তাড়াতাড়ি এসে বসে পড়ল সামনের লম্বা বেঞ্চের ওপর। তারপর পিঠ থেকে ব্যাগটা খুলে রেখে বলল, সবই ভাগ্য, বুঝলেন তো? ভাগ্য না থাকলে কেউ কি এই নিমডাঙ্গা গ্রামে মাস্টারি করতে আসে?
বিশু সামান্য হেসে বলল, সত্যি সবই ভাগ্য। ভাগ্য না থাকলে কোনো কিছুই হয় না। এই যে আমরা এখনই মাস্টারের কথা বলছিলাম, আর এর মধ্যেই মাস্টার চলে এলো। এই কথায় আগন্তুক অবাক হয়ে তাকালো ওদের দিকে। ততক্ষণে ওদের সবার মুখে একটা হাসি ফুটে উঠেছে।